আজকে আমরা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর থার্ড ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপার ও তার উত্তরগুলো দেখে নিই। তো থার্ড ইউনিট টেস্ট বা আমাদের যে ফাইনাল পরীক্ষা, সেখানে পূর্ণমান থাকবে 90 এবং সময় দেওয়া থাকবে 3 ঘন্টা 15 মিনিট বা 3 ঘন্টা সময় কিন্তু দেওয়া থাকতে পারে কোনো কোনো স্কুলে। ঠিক আছে, তো চলো আমরা এই প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নিই। আর এই প্রশ্নদের পিডিএফ ফাইলে আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নদের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফ ফাইলগুলো পেইড কোর্সের মধ্যে কিন্তু দেওয়া থাকবে এবং পেইড কোর্সের মধ্যে তোমরা সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এইসব কিছুর ভিডিও এবং পিডিএফগুলো পেয়ে যাবে। পিডিএফগুলো নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে, এর সঙ্গে ভিডিওগুলো তোমরা সেখান থেকে দেখতে পারবে। তো দেখো, প্রথমে তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন গল্প কবিতা রয়েছে। সাহিত্য চয়ন যে তোমাদের বই রয়েছে, সেখানে হিমালয় দর্শন, খেয়া, নিরুদ্দেশ, ভাঙার গান, চন্দ্রনাথ, আমরা এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত রচনা, অর্থাৎ তোমাদের কিন্তু সম্পূর্ণ বইটারই পরীক্ষা নেওয়া হবে কিন্তু থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষায়। তবে কিন্তু তোমাদের শেষের দিকে যে গল্প কবিতা, সেগুলো তোমরা কিন্তু ভালোভাবে পড়বে, সেখান থেকে সাধারণত বেশি প্রশ্ন দেওয়া হয়ে থাকে। এরপর প্রফেসর শঙ্কুর যে ডায়েরি রয়েছে, বোমজাতির ডায়েরি, কর্পাস এবং স্বর্ণপর্ণী, 3টি পার্ট তোমাদের রয়েছে। শেষের যে স্বর্ণপর্ণী পার্ট, সেটাকে খুব ভালোভাবে পড়বে। এরপর হচ্ছে ব্যাকরণ বই থেকে অব্যয়, ক্রিয়া এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত যে ব্যাকরণ রয়েছে, সেগুলো কিন্তু দেওয়া থাকবে। তবে শেষের অংশগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে তোমাদের। ক্রিয়া যেমন অব্যয়, ক্রিয়া এইগুলো। নির্মিতি অধ্যায় থেকে প্রবন্ধ রচনা, ভাব সম্প্রসারণ, এরপর ভাবার্থ, সারাংশ, গল্প লিখন, এইগুলো কিন্তু থাকবে নির্মিতি থেকে। তো এই হচ্ছে তোমাদের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা ফাইনাল পরীক্ষার সিলেবাস। এবার প্রশ্ন কাঠামোটা দেখে নাও। তোমাদের প্রথমে 18টা এমসিকিউ প্রশ্ন থাকছে এবং 18টা এসএকিউ প্রশ্ন থাকবে। এগুলো সব 1 নম্বর মানের প্রশ্ন। এসএকিউগুলো তোমাদের এক কথায় উত্তর লিখতে হবে এবং এগুলোর ক্ষেত্রে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। ঠিক আছে, তো দেখো, গদ্য থেকে থাকছে 2টি এমসিকিউ, 2টি এসএকিউ, একটি 3 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, একটি 5 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 10 নম্বর। কবিতা থেকেও সেম, টোটাল 10 নম্বর, একটি 5 নম্বর মানের, একটি 3 নম্বর মানের, একটি 2 নম্বর, দুটি হচ্ছে 1 নম্বর মানের এসএকিউ বা দুটি হচ্ছে এমসিকিউ থাকছে। টোটাল 12 নম্বর। এবং প্রবন্ধ থাকছে তোমাদের। ঠিক আছে, যে প্রবন্ধ রয়েছে সেখান থেকে এই টোটাল 12 নম্বর থাকবে। 5 নম্বর, একটা 5 নম্বর মানের প্রশ্ন, একটা 3 নম্বর, দুটি হচ্ছে এসএকিউ আর দুটি এমসিকিউ। আর নাটক রয়েছে তোমাদের, সেখান থেকে কিন্তু থাকবে টোটাল 10 নম্বর। একটা 5 নম্বর মানের প্রশ্ন থাকবে, একটা 3 নম্বর মানের প্রশ্ন, একটা 1 নম্বর মানের এসএকিউ, একটা এমসিকিউ, এরকম করে থাকবে। আর সহায়ক যে গ্রন্থ রয়েছে, সহায়ক পাঠ, ঠিক আছে, বোমযাত্রীর ডায়েরি, কর্পাস, স্বর্ণপর্ণী, এই যে তোমাদের তিনটি অংশ রয়েছে, সেখান থেকে হচ্ছে 3টি এমসিকিউ, 3টি এসিকিউ, একটা 3 নম্বর এবং একটা 5 নম্বর প্রশ্ন থাকবে। টোটাল 14 নম্বর সেখান থেকে দেওয়া থাকবে। ঠিক আছে, তোমাদের এই যে বড় প্রশ্ন রয়েছে 3 নম্বর এবং 5 নম্বর, এগুলো কিন্তু এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। আর ব্যাকরণ থেকে 8টি এমসিকিউ থাকবে, 8টি এসএকিউ থাকবে, সবই হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন। টোটাল 16 নম্বর থাকবে ব্যাকরণ থেকে শর্ট প্রশ্ন। আর নির্মিতি অধ্যায় থেকে থাকবে 4 + 10 সমান টোটাল হচ্ছে 14 নম্বর। ঠিক আছে, 4 নম্বর, 10 নম্বর হচ্ছে তোমাদের প্রবন্ধ রচনার জন্য এবং 4 নম্বর হচ্ছে যে ভাব সম্প্রসারণ রয়েছে, ভাবার্থ, সারাংশ, গল্প লেখন যেগুলো রয়েছে, সেখান থেকে থাকবে 4 নম্বর। তো এরকম প্যাটার্নে কিন্তু 90 নম্বরের পরীক্ষা তোমাদের নেওয়া হবে ফাইনাল পরীক্ষায়। ওকে, সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। দেখো, 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 18 = 18। একের দিকে নিরুদ্দেশ গল্পে কোন ঋতুর কথা বলা হয়েছে? শীত, বসন্ত, বর্ষা না শরৎ? তো নিরুদ্দেশ গল্পে শীত ঋতুর কথা বলা হয়েছে। 2 নম্বর হচ্ছে চন্দ্রনাথ হিরোর সফলতায় কি প্রকাশ করেছে? আনন্দ, শুভেচ্ছা, অর্চনা, কৃতজ্ঞতা। চন্দ্রনাথ হিরোর সফলতায় আনন্দ প্রকাশ করেছেন। এরপর হচ্ছে গাজনের বাজনা বাজা, গাজন কি? এখানে অপশান রয়েছে শিবের উৎসব, চণ্ডীর উৎসব, ব্রহ্মার উৎসব, ধর্মের উৎসব। তো গাজন হচ্ছে শিবের উৎসব। 4 দাগে ডাহিনী মধুকমালা। এখানে মধুকমালা হলো মৌচাক, মৌমাছি, মধুমালা, মহুয়া গাছ। তো এখানে মধুমালা বলতে মহুয়া গাছের কথা বলা হচ্ছে। এরপর দেখো, ভুটিয়ানির মতে নিচেকা আদমি আসলে অসভ্য, নিচ মনের, সভ্য না উঁচু মনের। তো ভুটিয়ানি এদের মতে নিচেকা আদমি হচ্ছে আসলে অসভ্য। এরপর 6 নম্বর হচ্ছে বিস্তর সংস্কৃত শব্দ ঢুকেছে ইংরেজি ভাষায়, উর্দু ভাষায়, বাংলা ভাষায়, আরবি ভাষায়। তো বিস্তর সংস্কৃত শব্দ ঢুকেছে বাংলা ভাষায়। এরপর দেখো 7 নম্বর দেখে শকুন্তলার অভিশাপ। লাঘবের জন্য ঋষি দুর্বাসাকে অনুনয় করেন শকুন্তলা নিজে, কর্ণমুনি, সখী প্রিয়ংবদা, অনসুয়া। উত্তর হবে সখী প্রিয়ংবদা। 8 নম্বরে শকুন্তলার প্রকৃত পিতার নাম কশ্যপ, বিশ্বামিত্র, কর্ণমুনি, দুর্বাসা। তো শকুন্তলার প্রকৃত পিতার নাম বিশ্বামিত্র। স্বর্ণপর্ণীর কথা প্রফেসর শঙ্কুর বাবা শুনেছিলেন মাচান বাবা, মছলি বাবা, টিকড়ি বাবা না আচানক বাবার কাছ থেকে? তো স্বর্ণপর্ণীর কথা প্রফেসর শঙ্কুর বাবা শুনেছিলেন টিকড়ি বাবার কাছ থেকে।
একের 10 নম্বর দেখে প্রফেসর শঙ্কু ডায়েরির রচয়িতা হলেন মৃণাল সেন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রেমেন্দ্র মিত্র। তো প্রফেসর শঙ্কু এই ডায়েরির রচয়িতা হচ্ছেন সত্যজিৎ রায়। প্রফেসর শঙ্কুর পোষা বেড়ালের নাম প্রহ্লাদ, পুষি, নিউটন, কার্ভাস। তো প্রফেসর শঙ্কুর পোষা বেড়ালের নাম নিউটন। একের 12 নম্বরে নিরবধি শব্দের মধ্যে দুটি দন্ত বর্ণ হলো দন্তন্য ব, র, ধ, দন্তন্য র, দন্তন্য ধ। এখানে দুটি দন্তবর্ণ কোনগুলো? দুটি দন্তবর্ণ হচ্ছে দন্তন্য আর ধ, এই দুটি হচ্ছে দন্তবর্ণ। একের 13 নম্বর দহ, এটি যে ধরনের ধ্বনি পরিবর্তন সেটা হচ্ছে অপিনিহিতি, স্বরলোপ, ধ্বনি বিপর্যয়, সমীভবন। তো দহ এটা যে ধরনের ধ্বনি পরিবর্তন সেটা ধ্বনি বিপর্যয়। একের 14 নম্বর বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কটি? 6টি, 7টি, 8টি না 9টি? তো বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। একের 15 নম্বর তোমাদের কে কে খেলতে যাবে, এটি কি জাতীয় সর্বনাম? নির্দেশক, প্রশ্নবাচক, আত্মবাচক, অনির্দেশক। এটা হবে প্রশ্নবাচক। এর পরের প্রশ্ন দেখো, একের 16 নম্বর দেখে আমি চোখে অন্ধকার দেখছি রে তিলু, ক্রিয়ার কাল নির্ণয় করো। ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান, নিত্যবৃত্ত অতীত, বর্তমান অনজ্ঞা। তো আমি চোখে অন্ধকার দেখছি রে তিলু, এটা হবে ঘটমান বর্তমান। একের 17 নম্বর গ্রাম শব্দটি তদ্ভব, তৎসম, অর্ধ, তৎসম, দেশি। গ্রাম শব্দটি এটি হচ্ছে একটা তৎসম শব্দ। একের 18 নম্বরে জগৎ শব্দটির ব্যুৎপত্তি হলো জগৎ যোগ অত, গম যোগ অত, গম যোগ কিপ, জগ যোগ তৎ। জগৎ এটার ব্যুৎপত্তি হচ্ছে গম যোগ কিপ। 2 নম্বর দাগে কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানেও 18টা প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে 1 করে 1 × 18 = 18। এর একের দাগে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব, কাকে লেখক অন্যতম প্রধান খাদ্য বলেছেন? তো নব সৃষ্টি প্রবন্ধের লেখক সৈয়দ মুজতবা আলী সংস্কৃত ভাষাকে অন্যতম প্রধান খাদ্য বলেছেন। দেখো এরপর 2 নম্বর, এটা কি কোনো ভারতীয় ভেলকি? কাকে ভারতীয় ভেলকি বলা হয়েছে? তো মিরাকিউরাল বড়ির সাহায্যে স্যান্ডার্সের ক্যান্সার সেরে যাওয়ার ঘটনা ভারতীয় ভেলকি কিনা জানতে চেয়েছিল স্যান্ডার্স। 3 নম্বর হচ্ছে বাঙালির হিয়া অমৃত মন্থন করেছিলেন কে? বাঙালির হিয়া অমৃত মন্থন করেছিলেন নিমাই তথা শ্রী চৈতন্যদেব। 4 নম্বর দেখে ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। ইলিয়াস কেন তার প্রতিবেশীকে ধন্যবাদ জানিয়েছিল? অসহায় ইলিয়াসকে দয়ালু প্রতিবেশী মোহাম্মদ শাহ সাধ্য অনুযায়ী কাজের বিনিময়ে নিজের বাড়িতে থাকা ও খাওয়ার প্রস্তাব দিয়েছিল। তাদের এই বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় প্রতিবেশী মোহাম্মদ শাহকে ইলিয়াস ধন্যবাদ দিয়েছিলেন। তা প্রভু যা আদেশ করেন, প্রভুর আদেশ কী ছিল? তো এখানে দেবরকে বাধা না দিয়ে যেন আগাগোড়া সব কথা বলতে দেওয়া হয়, এই আদেশের কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, বাবা ছেলের খোঁজ পাওয়ার জন্য কি করতে গিয়েছিলেন? বাবা ছেলের খোঁজ পাওয়ার জন্য খবরের কাগজে বিজ্ঞাপন দিতে গিয়েছিলেন। লেখিকা কোন গাড়িতে চড়ে পাহাড়ে উঠেছিলেন? তো লেখিকা হিমালয়ান রেলওয়ের টয় ট্রেনে চড়ে পাহাড়ে উঠেছিলেন। 8 নম্বর দুইখানি গ্রাম কোথায় চেয়ে আছে? দুটি গ্রাম পরস্পর দুই গ্রামের দিকে চেয়ে আছে। এরপর দেখো, সেই কীর্তিমান পুরুষটির সঙ্গে পাখির একটা সম্পর্ক রয়েছে। কোন কীর্তিমান পুরুষের কথা এখানে বলা হয়েছে? এখানে গ্রিক উপকথায় উল্লিখিত সর্বাঙ্গে সহস্র চোখ বিশিষ্ট আর্গাস নামের কীর্তিমান পুরুষের কথা বলা হয়েছে। এরপর হচ্ছে এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে, বিশ্বাসটি কি? উত্তর লিখবে স্বামীজির দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে মিস নোবেলের এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। 11 নম্বরে বিদ্যা বিনয় দান করে রেখাঙ্কিত পদটি, রেখাঙ্কিত শব্দটি কোন জাতীয় বিশেষণ? এটা গুণবাচক বিশেষণ। এটা হচ্ছে বিনয় হচ্ছে একটা গুণ, ঠিক আছে, তার জন্য একটা গুণবাচক বিশেষণ। 12 নম্বর হচ্ছে শীষ ধ্বনিজাত ব্যঞ্জনের উদাহরণ দাও। তো দেখো, যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু সংকীর্ণ বায়ুপথে আংশিক বাধা পেলে শীষ জাতীয় ধ্বনি তৈরি হয় তাকে ঊষ্ম বা শীষ ধ্বনি বলে, যেমন স, মূর্ধন্য স, দন্ত স, হ, এইগুলো। 13 নম্বর ইয়া ইতে ইলো বিভক্তিগুলি কোন ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে? তো ইয়া ইতে ইলো বিভক্তিগুলি অসমাপিকা ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে। এবার আগন্তুক বা কৃত ঋণ শব্দ কাকে বলে? তো যেসব শব্দ সংস্কৃতের নিজস্ব উৎস থেকে বা অন্য ভাষা থেকে সংস্কৃত হয়ে আসেনি, অন্য ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে, সেই শব্দগুলিকে আগন্তুক শব্দ বা কৃত ঋণ শব্দ বলা হয়।
2-এর 15 নম্বর দেখে প্রত্যয় কাকে বলে, উত্তর লিখবে ধাতু বা শব্দের শেষে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টিকে যোগ করে বিভক্তিহীন অর্থবোধক শব্দ গঠন করা হয় এবং নতুন শব্দ সৃষ্টি করা হয় সেই বর্ণ সমষ্টিকে প্রত্যয় বলে। 2-এর 16 নম্বর দেখে দ্বিকর্ম ক্রিয়া কাকে বলে, তো যে ক্রিয়ার দুটি কর্ম থাকে তাকে দ্বিকর্ম ক্রিয়া বলা হয়। এক্ষেত্রে বস্তুবাচক কর্মপদটি মুখ্য কর্ম আর ব্যক্তিবাচক কর্মপদটি গৌণ কর্ম। যেমন হচ্ছে শিক্ষক ছাত্রদের এটা হচ্ছে গৌণ কর্ম, আর বাংলা পড়াচ্ছেন এখানে বাংলা হচ্ছে মুখ্য কর্ম। ওকে। 17 নম্বর মৌলিক শব্দ কাকে বলে, উত্তর লিখবে যেসব শব্দকে ভাঙলে আর কোনো অর্থ সঙ্গতিপূর্ণ শব্দ পাওয়া যায় না তাকে মৌলিক শব্দ বলে। যেমন হচ্ছে গোলাপ, নাক, লাল, তিন ইত্যাদি এই শব্দগুলোকে আর ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না। 18 নম্বর সাপেক্ষ সর্বনামের একটি উদাহরণ দাও, তো যে সকল সর্বনাম দ্বারা একটি বাক্যের সাপেক্ষে অন্য বাক্যকে যুক্ত করা হয় তাদেরকে সাপেক্ষ সর্বনাম বলা হয়। যেমন এই সেই লোক যে গতকাল এখানে এসেছিল। পরের প্রশ্ন দেখবো আমরা 3 নম্বর দেখে কম বেশি 60টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। 3-এর 1-এ এ অশান্তির যে বনবাস ভালো উক্তিটি কার, কোন অশান্তির কথা বলা হয়েছে। এখানে উত্তর লিখবে আলোচ্য উক্তিটি প্রেমেন্দ্র মিত্র রচিত। নিরুদ্দেশ গল্পের নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট ছেলেটির বাবার। ওকে। একদিন বেশি রাত করে ফেরার কারণে একজন ভদ্রলোক তার ছেলেকে শাসন করেন এবং বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। ছেলেটি বাড়ি ছেড়ে চলে যায় এবং এই ঘটনার ফলে ছেলেটির মা শোকে কাতর হয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দেন। পরদিন সকালবেলায় ভদ্রলোক অফিস থেকে ফিরে দেখেন যে তার ছেলে তখনও বাড়ি ফিরে আসেনি এবং তার স্ত্রী অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়েছেন। এই পারিবারিক অশান্তি তার মনে প্রবল বিরক্তির উদ্রেক করে এবং তার প্রতিফলন হিসাবেই তিনি আলোচ্য উক্তিটি করেছিলেন। 3-এর 2 নম্বর হচ্ছে অসাধারণ তাহার মুখাকৃতি, কার মুখের কথা এখানে বলা হয়েছে, তার মুখশ্রেণী কেমন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চন্দ্রনাথ গল্প থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে। এখানে চন্দ্রনাথের মুখের কথা বলা হয়েছে। দেখো, চন্দ্রনাথের দেহ সুস্থ সবল দীর্ঘাকার, চোখের দৃষ্টি নির্ভীক। প্রথমেই চোখে পড়ে তার অদ্ভুত মোটা নাক, খুব সামান্য উত্তেজনাতেই তা স্ফীত হয়ে ওঠে। বড় বড় চোখ, চওড়া কপাল, আর সেই কপালের ঠিক মাঝখানে শিরায় শিরায় রচিত ত্রিশূল চিহ্ন। কিশোর বয়সেও ললাটের মাঝখানে ত্রিশূল চিহ্ন মোটা হয়ে ফুলে ওঠে। এরপরের প্রশ্ন আমরা দেখব 4 নম্বর দেখে কম বেশি 60টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর। 4-এর 1-এর দাগে এই খিয়া চিরদিন চলে নদীর স্রোতে উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উদ্ধৃতিটি রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতা থেকে সংকলিত। এই কবিতায় কবি কৃত্রিম ও জটিল নাগরিক জীবন এবং সরল ও সাদাসিধে গ্রামীণ জীবনের ছবি পাশাপাশি তুলে ধরেছেন। একদিকে তিনি দেখিয়েছেন সভ্যতার গর্বে, ক্ষমতার অহংকারে ক্ষত বিক্ষত রক্তাক্ত নাগরিক জীবনকে, অপরদিকে নগরের কোলাহল থেকে দূরে আবহমান কাল ধরে গ্রাম বাংলার প্রকৃতির ফুলে শান্ত স্নিগ্ধ গতিতে বয়ে চলা মানুষের জীবনধারা। ওকে। কবিতাটিতে খেয়া নৌকো সেই মানবিক সম্পর্কের যোগসূত্র রূপে আবহমান কাল থেকেই নদী পারাপার করে চলেছে। 2 নম্বর ওরে ও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিশান। তরুণ ঈশান বলতে কাকে বোঝানো হয়েছে, তিনি প্রলয় বিশান বাজাবেন কেন। তো ঈশান হলেন ধ্বংস ও সৃষ্টির দেবতা শিব। জরাজীর্ণকে অশুভকে বিনাশ করার জন্য তিনি যখন প্রবল নৃত্য করেছিলেন তার আগে বাজিয়েছিলেন বিশান অর্থাৎ সিঙা। কবি নবীন বিপ্লবীদের ঈশানের সঙ্গে তুলনা করে ইংরেজ শাসন ধ্বংসের বিশান বাজাতে বলেছেন। দেশমাতার মুক্তির জন্য যেসব ভারত সন্তান সংগ্রাম করছেন তাদের উপর অত্যাচার করে তাদের কারাগারে বন্দী করে ইংরেজরা তাদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমন করতে চাইছেন। তাই তরুণ ঈশানকে অশুভ ইংরেজ শাসনের ধ্বংসের জন্য প্রলয় বিশান বাজাতে হবে। 5 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর দেওয়া আছে। 5-এর 1-এর দাগে পথের দুই ধারে মনোরম দৃশ্য। এখানে পথের দুই ধারে মনোরম দৃশ্যটি কেমন ছিল। তো হিমালয় দর্শন রচনায় লেখিকা বেগম রোকেয়া পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। লেখিকাদের শিলিগুড়ি রেল স্টেশন থেকে কার্শিয়াং পর্যন্ত হিমালয়ান রেলগাড়িতে ভ্রমণ বৃত্তান্ত বর্ণিত হয়েছে। তিনি লিখেছেন পথের দুই ধারে মনোহর দৃশ্য, কোথাও অতি উচ্চ চূড়া, কোথাও নিবিড় অরণ্য, পার্বত্য অঞ্চলে অরণ্য প্রকৃতির বিশেষ ভূমিকা আছে। ভ্রমণযাত্রী লেখিকার চোখে তরু লতা ঘাস পাতা সকলই মনোহর। নিবিড় শ্যামল বন যেন ধরিত্রীর কেশ, আর তার মাঝ দিয়ে পায়ে হাঁটা পথ যেন আঁকা বাঁকা সিথি।
5-এর 2 নম্বর, ধর্ম বদলালেও জাতির চরিত্র বদলায় না, কার লেখা কোন রচনার অংশ বিশেষ উদ্ধৃতির প্রসঙ্গ নির্দেশ করেন। তো আলোচ্য উদ্ধৃতিটি প্রবন্ধকার সৈয়দ মুজতবা আলীর লেখা প্রবন্ধ নবনব সৃষ্টির অংশ বিশেষ। বাঙালি হিন্দুর ভিতরে বিদ্রোহ কেবল সীমাবদ্ধ নয়, বাঙালির মধ্যে মুসলমান ধর্মের লোকও আছেন, তারা হিন্দু থেকে মুসলমান ধর্মে ধর্মান্তরিত হয়েছে, কিন্তু বাঙালি হিন্দুর মতো বাঙালি মুসলমানদের মধ্যেও একই বিদ্রোহের প্রবণতা বিদ্যমান। ধর্ম পরিবর্তনের ফলে চরিত্রের পরিবর্তন হয়নি। 6 নম্বর দেখা হচ্ছে কম বেশি 60টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। 6-এর 1-এর দাগে শকুন্তলা রাজসভায় অপমানিত হয়ে ফিরে আসেন কেন? এখানে উত্তর লিখবে, দুষ্মন্ত যখন শকুন্তলাকে বিবাহ করে তার কাছ থেকে বিদায় নিয়েছিলেন তখন তাকে একটি আংটি পরিয়ে দিয়েছিলেন। শকুন্তলাকে দুষ্মন্তের কাছে পাঠানোর সময়ে শকুন্তলার সখীরা মনে করে দেয় দুর্বাসার অভিশাপকে ব্যর্থ করার জন্য এই আংটি হবে কারক চিহ্ন, কিন্তু দুর্ভাগ্যবশত যাওয়ার পথে স্নানের সময় শকুন্তলার হাত থেকে আংটিটি খুলে জলে পড়ে যায়। রাজসভায় শকুন্তলা কোনো স্মারক চিহ্ন দেখাতে না পারায় অপমানিত হন। 2 নম্বর, দুষ্মন্ত প্রদত্ত আংটি শকুন্তলা কিভাবে হারিয়ে ফেলেছিল? উত্তর লিখবে, স্বামীর চিন্তায় মগ্ন শকুন্তলাকে দুর্বাসা মুনি অভিশাপ দিয়েছিলেন, যার চিন্তায় মগ্ন হয়ে দুর্বাসা মুনিকে তিনি যথাযোগ্য আপ্যায়ন করলেন না, তিনি তাকে ভুলে যাবেন। তবে যদি তার কোনো নিদর্শন তাকে দেখাতে পারেন তবেই তার মনে পড়বে। শকুন্তলা ভেবেছিলেন আশ্রম পরিত্যাগের সময় স্বামী দুষ্মন্ত তাকে যে আংটি দিয়েছিলেন সেটি তার ভবিষ্যতের স্মারক চিহ্ন হবে, কিন্তু প্রতিগৃহে যাত্রাপথে স্নানের পর অঞ্জলি প্রদানের সময় আংটিটি খুলে জলে পড়ে যায় এবং দুর্বাসা মুনির অভিশাপ অনুযায়ী দুষ্মন্ত তাকে চিনতে পারলেন না। এইভাবেই দুর্বাসা মুনির অভিশাপ শকুন্তলার জীবনে ফলেছিল। 7 নম্বর, সাত নম্বর দাগে কম বেশি 60 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর। এখানে 7-এর 1-এর দাগে কালকে তো একটা ব্যাপারে রীতিমতো হকচকিয়ে গেছি, কোন বিষয়ের কথা বলা হয়েছে? তো শঙ্কুর গবেষণাগারে যে নানা রকম পাখিরা আসে তার মধ্যে একটি কাক তার আচরণের কারণে বিশেষভাবে বিজ্ঞানীর নজরে পড়ে। যেমন একদিন যখন শঙ্কু তার যন্ত্র তৈরির কাজ করছেন সেই সময় কাকটিকে দেখা যায় একটা আধ খোলা দেশলাই এর বাক্স থেকে ঠোঁট দিয়ে একটি কাঠি বের করে তার মাথাটা বাক্সের মধ্যে ঘষছে। মুখ দিয়ে আওয়াজ করে কাকটিকে থামানো হলেও সেটি জানালায় গিয়ে এমন শব্দ করে যা শুনতে হাসির মতো লাগে। 7-এর 2 নম্বরে রয়েছে অগত্যা স্যান্ডার্সের প্রস্তাবে সায় দিতে হলো। স্যান্ডার্সের প্রস্তাবটি কী ছিল? প্রফেসর শঙ্কু তার মহাশক্তিশালী ওষুধ মিরাকিউরলের কেমিক্যাল অ্যানালিসিস করেননি শুনে স্যান্ডার্স তাকে লন্ডনে যাওয়ার প্রস্তাব দেন। তিনি শঙ্কুকে বোঝাতে চেষ্টা করেন যে উপাদানগুলি জানতে পারলে গবেষণাগারে কৃত্রিম উপায়ে এই ওষুধ তৈরি করে বাজারে ছাড়া যেতে পারে, বহু মানুষের জন্য তা মঙ্গলজনক হবে। তাছাড়া পশ্চিমী দুনিয়া হলো আধুনিক বিজ্ঞানের উৎকর্ষ কেন্দ্র, তাই বৈজ্ঞানিক হিসাবে শঙ্কুর একবার সেখানে যাওয়া প্রয়োজন। এই প্রস্তাব শঙ্কু অস্বীকার করতে পারেননি। 8 নম্বর দেখে কম বেশি 150টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। এখানে 8-এর 1-এর দাগে এমনই দীপ্ত ভঙ্গিতে সেও আপনার জীবনের কক্ষপথে চলিয়াছে, কার সম্পর্কে এই উক্তি? তার চরিত্রের বর্ণনা দাও। সেই জন্যেই গল্প বানানো সহজ হলো। এটি কার উক্তি? এই উক্তির আলোকে বক্তার চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। এরপর কম বেশি 150 শব্দের মধ্যে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5। 9-এর 1-এর দাগে বিফল নহে এ বাঙালির জনম, বিফল নহে এ প্রাণ, কবিতা ও কাব্যগ্রন্থের উল্লেখ করো। এই উক্তির আলোকে বাঙালি সম্পর্কে কবির গর্ববোধের কারণ লেখো। 9-এর 2 নম্বর হচ্ছে কারার ওই লৌহ কপাট ভেঙে করে লোপাট। লৌহ কপাট শব্দটির অর্থ কী? লৌহ কপাট ভেঙে ফেলার মধ্য দিয়ে কবির মনের কোন বাসনা প্রকাশিত হয়েছে লেখো। এরপর 10 নম্বর দাগে কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে যে কোনো একটি। প্রশ্নের মান 5 নম্বর। 10-এর 1-এর দাগে ইহারা উদারান্যের জন্য পুরুষদের প্রত্যাশী নহে। ইহারা কারা? আলোচ্য প্রবন্ধে তাদের জীবনযাত্রা কি পরিচয় পাওয়া যায়। 10-এর 2 নম্বর বাংলা ভাষায় প্রধান আগন্তুক শব্দ কোনটি বা কোনগুলি? অপ্রধান আগন্তুক শব্দই বা কোনগুলি? বাংলা ভাষার আগমন সম্পর্কে লেখকের ভাবনা চিন্তার পরিচয় দাও। 11 নম্বর দাগে কম বেশি 150 শব্দের মধ্যে একটি প্রশ্ন উত্তর লিখতে হবে। এখান থেকেও প্রশ্নের মান 5 নম্বর। 8-এর 11-1-এর দাগে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটিকে তর্জমা করেন। আলোচ্য নাট্যাংশে ধীবর
চরিত্রটির কি পরিচয় পাওয়া যায় লেখো। এরপর 11 নম্বর, মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন। রাজা কে, তার বিহ্বলভাবে চেয়ে থাকার কারণ নাট্যাংশ অনুসারে আলোচনা করো। 12 নম্বর দাগে কম বেশি 150টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্ন নাম্বার 5 নম্বর, 12-1 দাগে স্বর্ণপর্ণী গল্পে প্রফেসর শঙ্কু কীভাবে স্বর্ণপত্তি গাছ ছাড়ার সন্ধান পেয়েছিল তার সংক্ষেপে লেখো। এবার 12-1 দাগে প্রফেসর শঙ্কুর তৈরি মিরাকিউরলের বড়ি কীভাবে সান্ডার্সকে নতুন জীবনদান করেছিল তার স্বর্ণপর্ণী গল্প অবলম্বনে লেখো। কম বেশি 125টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। ঠিক আছে, প্রশ্ন নাম্বার 5 নম্বর, এখানে দেখো 11, 13, 12 নম্বর 1 নম্বর দাগে ভাব সম্প্রসারণ করতে হবে। মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে, এটাকে ভাব সম্প্রসারণ করে লিখতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো 13 নম্বর, সারাংশ লিখতে হবে। বিদ্যা ও চরিত্র এক নহে, বিদ্যা থাকিলেই যে মানুষ সচ্চরিত্র হইবে এমন কোনো কথা নেই। বিদ্যা আছে অথচ চরিত্র নাই এমন লোককে দুর্জন বলিয়া মনে করতে হইবে এবং তাহার সঙ্গ বিষবৎ ত্যাগ করিতে হইবে। অনেক বিষধর সাপের মাথায় মণি থাকে, চরিত্রহীন বিদ্যালয়েরা এইরূপ সাপের ন্যায় মণি থাকিলেও আমরা যেমন সর্পকে বর্জন করি সেইরূপ বিদ্যা থাকিলেও দুশ্চরিত্র ব্যক্তিগণ সর্বদা বর্জনীয়। সর্প অতি ভয়ঙ্কর, কারণ তাহার বিষ আছে, সেইরূপ দুশ্চরিত্র বিদ্যানেরাও আমাদের ভীতির পাত্র। ওকে, তাহাদের দুর্নীতির স্পর্শে আমাদের চরিত্র কলুষিত হয়। তো এখান থেকে আমাদের একটি সারাংশ লিখতে হবে। এই যে অংশটা দেওয়া আছে এখান থেকে, ঠিক আছে, 2 লাইন বা 3 লাইনের মধ্যে এর সারাংশটা লিখে ফেলতে হবে। ঠিক আছে, এরপর দেখো 14 নম্বর দাগে কম বেশি 300 শব্দের মধ্যে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা লিখতে হবে। প্রবন্ধের মান হচ্ছে 10 নম্বর এখানে। তো এখানে রয়েছে বিজ্ঞানের জয়যাত্রা ও মানুষের ভবিষ্যৎ, পরিবেশ দূষণতার প্রতিকার, এরপর বিদ্যালয় জীবনে খেলাধুলার গুরুত্ব, আর হচ্ছে একটি ভ্রমণের অভিজ্ঞতা। 4টি দেওয়া আছে টপিক, যে কোনো একটি বিষয়ে এটা প্রবন্ধটা লিখতে হবে। তো আমরা এখানে একটি প্রবন্ধ লিখছি, পরিবেশ দূষণ ও তার প্রতিকার সম্পর্কে একটা রচনা আমরা লিখছি। দেখুন, প্রথম হচ্ছে ভূমিকা। পরিবেশ যখন নেতিবাচক কারণে প্রভাবিত হয় এবং ক্ষতিগ্রস্ত হয় তখনই তাকে পরিবেশ দূষণ বলে। পরিবেশ দূষণের মূল কারণ হলো মানুষ ও তার লোভ, স্বার্থ ও বুদ্ধিহীনতা, যার ফলে প্রতিনিয়ত সে ধ্বংস করে চলেছে পৃথিবীর ভারসাম্য ও শৃঙ্খলা। পরিবেশ দূষণকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়, যথা বায়ু দূষণ, শব্দ দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ ও শব্দ দূষণ, এইগুলো। দেখো, আমরা জল দূষণ সম্পর্কে লিখছি। বর্তমানে জল দূষণ একটি ভয়ঙ্কর সমস্যা। কলকারখানার দূষিত বর্জ্য পদার্থ দ্বারা, কৃষিজাত বর্জ্য, এরপর গৃহস্থালির আবর্জনা দ্বারা জল দূষিত হচ্ছে। এর ফলে মানুষের পানীয় জল ও জলচর প্রাণীদের জীবন আজ সংকটাপন্ন। মৃত্তিকা দূষণ কি? দেখো, কৃষি ও শিল্প বিপ্লব মৃত্তিকা দূষণের প্রধান কারণ। কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার, কীটনাশক, শিল্প কলকারখানার বর্জ্য পদার্থ, শহর এলাকার আবর্জনা প্রভৃতি মাটিতে মিশে মৃত্তিকাকে দূষিত করছেন। এর ফলে নানা সংক্রামক রোগ ক্রমশ বিস্তার লাভ করছে। শব্দ দূষণ হচ্ছে কি না, হচ্ছে কলকারখানার শব্দ, বিমানের শব্দ, যানবাহনের শব্দ, জোরালো মাইকার শব্দ, বাজি পটকার শব্দ মারাত্মক আকার ধারণ করে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করছে। এর ফলে মানুষের শ্রবণ শক্তি ক্রমশ হ্রাস পাচ্ছে। বায়ু দূষণ সম্পর্কে লিখছি। দেখো, আমরা অবিচারে বৃক্ষচ্ছেদন, বনভূমিতে আগুন লাগানো, ঠিক আছে, আগুন জ্বালানো, কলকারখানার বিষাক্ত ধোঁয়া, যানবাহনের পরিত্যক্ত গ্যাস, পারমাণবিক ক্ষেপণাস্ত্রের দূষিত পদার্থ বায়ুতে মিশে ক্রমাগত বায়ুকে দূষিত করে চলেছেন। এরপর পরিবেশ দূষণের প্রতিকার আমরা কীভাবে করতে পারি। দেখো, পরিবেশ দূষণ ও তার প্রতিকারের জন্য সর্বপ্রথম প্রয়োজন দূষণের কারণগুলিকে চিহ্নিত করে প্রতিকারে সচেষ্ট হওয়া। জল দূষণ, মৃত্তিকা দূষণ রোধ করার জন্য সরকারি আইন কঠোরভাবে বলবৎ করতে হবে। এরপর উপসংহার দিয়ে আমরা লিখছি। দেখো, পরিবেশ দূষণ একটা গুরুতর সমস্যা। এই গভীর সংকটের মোকাবেলা করার জন্য আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে এবং নজর দিতে হবে যাতে পরিবেশের দূষণের মাত্রা না বাড়ে। তো এইভাবে আমরা পরিবেশ দূষণ এবং প্রতিকার সম্পর্কে লিখলাম। এরপর বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা, এই রচনাটা আমরা লিখছি। দেখো, প্রথমে ভূমিকা। ছাত্র জীবন হলো ভবিষ্যৎ গঠনের ভিত্তি। ভবিষ্যৎ মানে শুধুই আর্থিক নিশ্চয়তা নয়, সুস্থতারও নিশ্চয়তা। সুস্থ শরীর থাকলে তবে মানুষ নিজের জীবনকে উপভোগ করতে পারে। তাই সুস্থ ও নীরব ভবিষ্যতের জন্য বিদ্যালয় জীবন থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার ভূমিকা অপরিহার্য। শরীরচর্চা ও খেলাধুলা ছাত্র জীবন শরীর গঠনের সেরা সময়। শরীরচর্চা ও খেলাধুলা কেবল স্বাস্থ্য গঠন করে না, চারিত্রিক গঠনও সুদৃঢ় করে। খেলোয়াড় সুলভ উদারতা, সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সহযোগিতার অভ্যাস তৈরি করে খেলাধুলা। শিক্ষায় খেলাধুলার প্রভাব। খেলাধুলাকে বাদ দিয়ে সুস্বাস্থ্য ও দৃঢ় চরিত্র গঠন অসম্ভব। খেলার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক স্ফূর্তি হয়। খেলাধুলা
পড়াশোনা দিয়ে মন বসানোর সহায়ক হয়ে ওঠে। এছাড়া পড়াশোনা করতে গিয়ে বইতে শেখা তত্ত্ব যেমন সৌহার্দ্য, দলগত ঐক্য, মূল্যবোধ, খেলোয়াড় সুযোগ, মনোভাব, হাল না ছাড়া ইত্যাদির বাস্তব প্রয়োগ হয় খেলাধুলার মাধ্যমে। উপসংহার লিখছি দেখো আমরা, বিদ্যালয় স্তরে খেলাধুলার গুরুত্ব বৃদ্ধি করা প্রয়োজন। বিভিন্ন সচেতনতামূলক প্রকল্পের মাধ্যমে অভিভাবকদের ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব বোঝাতে হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে বিদ্যালয় স্তর থেকে খেলাধুলায় পারদর্শী ছাত্র ও ছাত্রীকে সম্মান করে তাকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করতে হবে। তবে ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম সুঠাম স্বাস্থ্য ও নিরোগ জীবনের অধিকারী হতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 9-এর থার্ড ইউনিট টেস্ট 2025 অর্থাৎ ফাইনাল এক্সাম 2025 সালের বাংলা বিষয়ের আমরা এখানে সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করলাম। এখানে 5 নম্বর মানের প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা এখানে করে দিই, সেগুলো তোমরা অবশ্যই কিন্তু বই থেকে দেখে নেবে। তাছাড়া আমাদের প্রতিটা আমাদের যে অধ্যায়গুলো রয়েছে অর্থাৎ যে গল্প কবিতা রয়েছে তার সেই সমস্ত প্রশ্ন উত্তরের ভিডিও দেওয়া আছে, সেই প্রশ্ন উত্তরের ভিডিওগুলো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, সেখান থেকে তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলোকে পেয়ে যাবে। ওকে, আর এখানে আমরা দেখো সেট 1 সম্পর্কে কিন্তু আলোচনা করলাম। এরপর আমরা আরও 4-5টি সেট কিন্তু আপলোড করব। তো প্রতিটা সেট তোমরা কিন্তু ভালোভাবে দেখবে এবং প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা পরীক্ষায় কিন্তু সব প্রশ্ন কমন পেয়ে যাবে। যে কোনো একটি সেট যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন কিন্তু তোমরা পাবে না। সুতরাং সমস্ত প্রশ্নগুলো তোমরা কিন্তু সমস্ত সেটগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। ওকে, আর যদি এর পিডিএফগুলো পেতে যাও সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নদের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফ ফাইলগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এবং পেইড কোর্সের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন, কোশ্চেন আনসার, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এইসব কিছু ভিডিও এবং পিডিএফগুলো দেওয়া থাকবে। পিডিএফগুলো তোমরা নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে এবং ভিডিওগুলো সেখান থেকে দেখতে পারবে। আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হও চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলিকে পাওয়ার জন্য। আর ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমাদের নিজের মতামত লিখে জানাবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।